আমার মায়ের নাম অনুরাধা দেবী। সেই বিকেলটার কথা আজও আমার মনে পড়ে, যখন বৃষ্টির ফোঁটা জানালার কাছে আলতো করে ঠোকর দিচ্ছিল। আমি তখন কলেজ থেকে ফিরে এসে ঘরের এক কোণে বসে বইয়ের পাতা ওল্টাচ্ছিলাম, কিন্তু মনটা কিছুতেই সেখানে স্থির হচ্ছিল না। বাইরে আকাশটা ধূসর হয়ে গিয়েছিল, আর ঘরের ভিতরে একটা হালকা আর্দ্রতার গন্ধ ভেসে বেড়াচ্ছিল। মা রান্নাঘরে ছিলেন। তার সেই পরিচিত নরম পায়ের শব্দ, শাড়ির আঁচলের খুসখসানি, সবকিছু যেন আমার চারপাশে এক অদৃশ্য জাল বুনছিল। অনুরাধা দেবী, আমার মা। ৪৫ বছর বয়সেও তার চেহারায় সেই সৌন্দর্য ছিল যা সময়ের সাথে সাথে আরও গভীর, আরও পরিণত হয়ে উঠেছে। তার চোখ দুটো ছিল গা কাজলের মতো, যাতে কোনো অজানা দুঃখের ছায়া লুকিয়ে থাকত। বাবা চলে যাওয়ার পর থেকে প্রায় ১০ বছর হয়েছে তিনি একাই সংসার সামলাচ্ছেন। আমি রাহুল, তার একমাত্র সন্তান। কলেজের পড়াশোনা শেষ করে এখন চাকরির খোঁজ করছি। আমাদের ছোট্ট ফ্ল্যাটটা কলকাতার এক নির্জন পাড়ায়। বাইরের শব্দ খুব কম আসে। শুধু ঘড়ির টিকটিক আর মায়ের নিঃশ্বাসের সাথে মিশে যায় সবকিছু। সেদিন বিকেলে মা চা নিয়ে এলেন। তার হাতের ট্রেতে দুটো কাপ, কিছু বিস্কুট। রাহুল, খেয়ে নাও। বৃষ্টিতে ভিজে এসেছ, ঠান্ডা লাগবে কি? তার গলার স্বরটা সবসময় এমনই নরম, যত্নে ভরা। আমি মুখ তুলে তাকালাম। তার শাড়ির পাড়টা একটু সরে গিয়ে কবজির কাছে সোনালি চুড়ির ঝলক দেখা যাচ্ছিল। আমার বুকের ভিতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। এমন তো কতবার হয়, কিন্তু আজ কেন যেন সেই কম্পনটা একটু বেশি সময় ধরে রইল। আমি চোখ নামিয়ে নিলাম। ধন্যবাদ মাগু। তিনি আমার পাশে বসলেন। খাটের একধারে, দূরত্বটা ঠিক যতটা সম্মানজনক। তার শরীর থেকে হালকা সাবানের গন্ধ ভেসে আসছিল, সেই চিরকালের পরিচিত গন্ধ যা আমাকে শৈশবের কথা মনে করিয়ে দেয়। আমরা চুপচাপ চা খাচ্ছিলাম। বাইরে বৃষ্টি বাড়ছিল। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছিল। মা হঠাৎ বললেন, তোমার চাকরির ইন্টারভিউ কবে? চিন্তা করছি। একা একা সব সামলাতে কষ্ট হয় না তো? আমি মাথা নাড়লাম। না মা, তুমি তো আছো। এই কথাটা বলার সময় আমার গলাটা একটু ধরে গেল। তিনি আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে মায়া, ভালোবাসা আর কিছু অজানা। আমি চোখ সরিয়ে নিলাম। কেন যেন আজকাল তার দিকে বেশিক্ষণ তাকাতে পারি না। যেন কোনো অদৃশ্য টান আমাকে টেনে ধরছে, আবার একই সাথে ভয় পাচ্ছি। সন্ধ্যা নামল। মা রান্না করছিলেন। আমি ঘরে বসে ল্যাপটপে চাকরির আবেদন দেখছিলাম, কিন্তু চোখ যাচ্ছিল রান্নাঘরের দিকে। তিনি সামান্য ঝুঁকে রান্না করছেন, শাড়ির আঁচলটা পিঠের উপর দিয়ে পড়ে আছে। তার ঘাড়ের নরম বাঁক, চুলের গোছা যা খোপা থেকে একটু এলোমেলো হয়ে গেছে, সবকিছু যেন আমার মনে একটা অস্বস্তিকর উষ্ণতা তৈরি করছিল। আমি উঠে গিয়ে জানালা খুললাম। ঠান্ডা বাতাস এসে লাগল মুখে। নিজেকে সামলাতে চাইলাম। এটা কি হচ্ছে? এ তো আমার মা, যিনি আমাকে কোলে করে বড় করেছেন, যার জন্য আমি সবকিছু করতে পারি। রাতে খাবার টেবিলে বসে আমরা কথা বলছিলাম। মা আজকাল প্রায় অতীতের গল্প করেন। বাবার সাথে তাদের প্রথম দেখা, আমার ছোটবেলার দুষ্টুমি। তুই যখন ছোট ছিলি, রাতে ঘুম না এলে আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতি। এখন তো বড় হয়ে গেছিস, আর সে সুযোগ নেই। তিনি হাসলেন। সেই হাসিতে একটা নিঃসঙ্গতা লুকিয়েছিল। আমি তার হাতের দিকে তাকিয়ে রইলাম। সেই হাত যা আমাকে হাজারবার ছুঁয়েছে, সান্ত্বনা দিয়েছে। আজ সেই হাতের দিকে তাকিয়ে আমার বুকের ভিতরটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। মা, তুমি একা থাকো কেমন লাগে? প্রশ্নটা অজান্তেই বেরিয়ে এল। তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, একা তো নই, তুই আছিস। কিন্তু সময় যত যায় মনে হয় জীবনটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। তোর বাবা চলে যাওয়ার পর সবকিছু যেন থেমে গেছে। শুধু তোকে দেখে বাঁচিগু। তার কথায় আমার চোখে জল চলে এল। আমি হাত বাড়িয়ে তার হাতটা ছুঁতে গিয়েও থেমে গেলাম। প্রথম চ্যাপ্টারে কোনো স্পর্শ নয়, শুধু দৃষ্টি, শুধু কথা। আমি বললাম, আমি সবসময় তোমার সাথে আছি মা। কখনো ভেবো না তুমি একাগু। রাত গভীর হল। আমি শুয়ে পড়লাম। পাশের ঘরে মা। দেওয়ালের উপারে তার নড়াচড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। তিনি হয়তো বই পড়ছেন বা জানালার দিকে তাকিয়ে আছেন। আমার মনে হাজারো চিন্তা। কেন আজকাল তার কথা শুনলেই বুকটা এমন করে? কেন তার উপস্থিতিতে এই অস্বস্তি? এ তো শুধু মায়ের প্রতি ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার গভীরে কোথায় যেন একটা নিষিদ্ধ স্রোত বইছে, যা আমি স্বীকার করতে চাই না। পরের দিন সকাল।
মা উঠে আমার জন্য চা বানালেন। আমি রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম। তিনি চুল বেঁধে রেখেছেন, কপালে সিঁদুরের টিপ। আজ তোমার ক্লাস নেই? জিজ্ঞাসা করলেন। আমি মাথা নাড়লাম। আজ ফ্রি। তোমার সাথে থাকব। তিনি হাসলেন। সেই হাসি দেখে আমার মনটা হালকা হয়ে গেল। দুপুরে আমরা একসাথে খেলাম। টেবিলের ওপারে তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি লক্ষ্য করলাম তার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ। মা, তুমি কি রাতে ঠিকমতো ঘুমাও? প্রশ্ন করলাম। তিনি একটু চমকে উঠলেন। কেন? হ্যাঁ, ঘুমাই তো। তবে কখনো কখনো পুরনো কথা মনে পড়ে কি আমরা কথা বলতে বলতে সময় কাটছিল। তিনি তার যৌবনের গল্প বললেন, কিভাবে বাবার সাথে ঘর বেঁধেছিলেন, কত স্বপ্ন দেখেছিলেন। এখন সব স্বপ্ন তোর উপর। তুই ভালো থাকলে আমি ভালো থাকি গু। আমি তার কথা শুনতে শুনতে ভাবছিলাম, এই নারীটি আমার জন্য কত কিছু ত্যাগ করেছেন। তার জীবনের সব আনন্দ আমার পিছনে রেখে দিয়েছেন। আমার প্রতি তার এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে গভীরভাবে নাড়া দিচ্ছিল। কিন্তু সেই নাড়ার সাথে সাথে একটা অজানা টানও অনুভব করছিলাম। তার কণ্ঠস্বর, তার চলাফেরা, তার সামান্য হাসি, সবকিছু যেন আমার অস্তিত্বের সাথে জড়িয়ে যাচ্ছিল। বিকেলে আমরা ছাদে গেলাম। বৃষ্টি থেমে গেছে। আকাশ পরিষ্কার। মা ফুলগাছ দেখছিলেন। আমি পাশে দাঁড়িয়ে, দূরত্বটা বজায় রেখে। তিনি একটা গোলাপ ফুল তুলে বললেন, দেখ কত সুন্দর। জীবনেও এমন ফুল ফোটানো উচিত কি? আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার চুলে বাতাস লাগছিল। সেই মুহূর্তে আমার মনে হল, এই নারী আমার মা হলেও তিনি একজন পূর্ণ নারী, যার জীবনে অনেক অপূর্ণতা আছে। আমি কি সেই অপূর্ণতা পূরণ করতে পারি? না, এ চিন্তা ভুল। আমি মাথা ঝাঁকালাম। সন্ধ্যায় আবার সেই চা। এবার তিনি আমার পড়াশোনার খোঁজ নিলেন। রাহুল, তোর ভবিষ্যৎ নিয়ে আমার অনেক স্বপ্ন। কিন্তু আমি চাই না তুই আমার জন্য নিজেকে আটকে রাখিস। কি তার কথায় আমি বললাম, মা, তুমি ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নেই। কি কথাটা বলার পর আমরা দুজনেই চুপ করে গেলাম। সেই নীরবতায় একটা অদৃশ্য টেনশন তৈরি হচ্ছিল। আমি তার চোখে কি খুঁজছিলাম? তিনি কি আমার চোখে কিছু দেখতে পাচ্ছিলেন? রাতে শোয়ার আগে মা আমার ঘরে এসে জলের গ্লাস রাখলেন। ভালো করে ঘুমা কি বলে চলে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দ হল। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিন্তু ঘুম আসছিল না। মায়ের মুখ, তার কথা, তার উপস্থিতি, সব ঘুরপাক খাচ্ছিল। আমি জানি এটা শুধু সাধারণ মায়ের প্রতি ভালোবাসা নয়। এর মধ্যে একটা নিষিদ্ধ আকর্ষণ লুকিয়ে আছে, যা ধীরে ধীরে আমাকে গ্রাস করছে। কিন্তু আমি তা অস্বীকার করছি। এখনো। পরের কয়েকদিন একই রকম কাটল। সকালে মায়ের বানানো চা, দুপুরে একসাথে খাওয়া, বিকেলে কথা বলা। প্রতিদিন তার সাথে সময় কাটানোর সাথে সাথে সেই টানটা বাড়ছিল। একদিন তিনি পুরনো অ্যালবাম বের করলেন। ছবি দেখতে দেখতে তিনি হাসছিলেন। দেখ, এটা তোর ছোটবেলার। আমি তোকে কোলে নিয়ে কি ছবিতে তার যুবতী মূর্তি। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। বাস্তবে তিনি আরও সুন্দর হয়েছেন। সময় তাকে ক্ষয় করেনি, বরং একটা নতুন আলো দিয়েছে। মা, তুমি এখনো কত সুন্দর। কথাটা অজান্তেই বলে ফেললাম। তিনি লজ্জা পেলেন। কি বলছিস? বুড়ি হয়ে গেছি কি? কিন্তু তার চোখে একটা আলো জ্বলে উঠল। সেই আলো দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমরা ছবি দেখা চালিয়ে গেলাম। তার হাতটা অ্যালবামের পাতায়। আমার হাত কাছাকাছি। কিন্তু ছোঁয়া হল না। শুধু অনুভব করছিলাম তার শরীরের হালকা উষ্ণতা। এভাবে দিন কাটছিল। আমাদের মধ্যে কথার আদান প্রদান বাড়ছিল। তিনি তার একাকিত্বের কথা বলতেন, আমি আমার ভয়ের কথা। কিন্তু কেউই সেই গোপন টানের কথা স্পষ্ট করে বলছিলাম না। টেনশনটা বাড়ছিল ধীরে ধীরে। রাতে শুয়ে আমি ভাবতাম, এই আকর্ষণ কি শুধু আমার একার? নাকি মায়ের মধ্যেও কোনো প্রতিধ্বনি আছে? তার দৃষ্টিতে কখনো কখনো যে অস্বস্তি দেখি, সেটা কি একই কারণে? এক বর্ষার রাতে বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। মা ভয় পেয়ে আমার ঘরে এলেন। রাহুল, একা থাকতে ভয় করছে। তিনি দরজার কাছে দাঁড়িয়ে। আমি বললাম, এসো মা, এখানে বসো। তিনি খাটের অন্য প্রান্তে বসলেন। অন্ধকারে শুধু তার শ্বাসপ্রশ্বাসের শব্দ। আমরা চুপ করে বসে রইলাম। বাইরে বৃষ্টির শব্দ। এই প্রথম এত কাছাকাছি, কিন্তু এখনো কোনো স্পর্শ নয়, শুধু অনুভূতি। আমার বুকের ভিতরে ঝড় উঠছিল। তার উপস্থিতি যেন আমাকে ঘিরে ধরছিল। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। ফিসফিস করে বললাম।
আমিও তোকে, বাবা, কি তার গলা কাঁপল। সেই রাতে ঘুম না আসা পর্যন্ত আমরা কথা বললাম। সাধারণ কথা, কিন্তু প্রতিটি শব্দে একটা গভীর আবেগ লুকিয়েছিল। টেনশন বাড়ছিল। গোপন আকর্ষণটা ধীরে ধীরে তার শিকড় ছড়াচ্ছিল। চ্যাপ্টার 2। পরের দিন সকালে ঘুম ভাঙতেই মায়ের মুখটা মনে পড়ল। গতকালের অন্ধকার রাতের সেই কথাগুলো, তার কণ্ঠস্বরের কম্পন, সবকিছু যেন আমার স্মৃতিতে গেঁথে গিয়েছিল। আমি বিছানায় উঠে বসলাম। ঘরে হালকা আলো এসে পড়েছে। বাইরে বৃষ্টির পরের সেই সতেজ গন্ধ ভেসে আসছিল। মা ইতিমধ্যে উঠে পড়েছেন। রান্নাঘর থেকে চায়ের কাপের শব্দ আসছিল। আমি উঠে গিয়ে মুখ ধুয়ে এলাম। মা, কাল রাতে ভয় পেয়েছিলে? প্রশ্নটা করলাম যখন তিনি চা নিয়ে এলেন। তিনি মাথা নিচু করে হাসলেন। একটু। অন্ধকারে একা থাকতে এখনো অভ্যাস হয়নি। তোর বাবা থাকলে কি? কথাটা অসমাপ্ত রেখে তিনি চুপ করে গেলেন। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সেই মুখে একটা দীর্ঘশ্বাসের ছাপ। আমার মনটা ভারী হয়ে উঠল। তিনি যে কতটা একা সেটা আমি বুঝতে পারছিলাম। আর সেই একাকিত্বের মধ্যে আমার উপস্থিতিটা তার কাছে কতটা মূল্যবান সেটাও। আমরা চা খেতে খেতে কথা বলছিলাম। আজকের আলোচনা ছিল আমার ভবিষ্যৎ নিয়ে। রাহুল, তুই যদি চাকরি পাস, তাহলে আমরা হয়তো একটা ছোট বাড়ি কিনতে পারব। এই ফ্ল্যাটটা তো সংকীর্ণ হয়ে গেছে। কি মায়ের কথায় আমি সম্মতি জানালাম। কিন্তু আমার মনের ভিতরে অন্য চিন্তা ঘুরছিল। এই আমরা শব্দটায় একটা গভীর সংযোগ লুকিয়েছিল। তিনি আর আমি দুজনেই এই সংসারের একমাত্র অংশীদার। সময়ের সাথে সাথে এই সংযোগটা যেন আরও ঘনিষ্ঠ হয়ে উঠছিল। দুপুরে খাওয়ার সময় মা একটা পুরনো গান গাইছিলেন। তার গলাটা এখনো মিষ্টি। যদি তোর মনে কিছু থাকে বলিস কি? আমি বললাম। তিনি হাসলেন। কিছু না রে, শুধু মনে পড়ে যায়। তোর বয়স যখন 5-6, তখন এই গানটা শুনিয়ে তোকে ঘুম পাড়াতাম। সেই স্মৃতির কথা বলতে বলতে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। আমি তার সেই উজ্জ্বলতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই নারীটি আমার জীবনের কেন্দ্রবিন্দু। তাকে ছাড়া আমি কল্পনাও করতে পারি না। কিন্তু সেই মুগ্ধতার সাথে সাথে একটা অস্বস্তি। কেন আমি তার হাসি দেখে এতটা আকৃষ্ট বোধ করছি? এটা কি শুধুই ছেলের মায়ের প্রতি ভালোবাসা? বিকেলে আমরা বাজারে গেলাম। পাড়ার রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি আমার পাশে চলছিলেন। শাড়ির আঁচলটা হাওয়ায় উড়ছিল। আমি তার কাছাকাছি হাঁটছিলাম, কিন্তু স্পর্শ করছিলাম না। বাজারে মানুষজনের ভিড়। মা কিছু সবজি কিনছিলেন। আমি তার হাতের ঝোলা বহন করছিলাম। ফেরার পথে তিনি বললেন, তোর সাথে এভাবে বের হলে মনে হয় জীবনটা আবার নতুন করে শুরু হয়েছে। কি তার কথায় আমার বুকের ভিতরটা গরম হয়ে উঠল। আমি চুপ করে রইলাম। শুধু তার পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটছিলাম। বাড়ি ফিরে মা চান করতে গেলেন। আমি ঘরে বসে অপেক্ষা করছিলাম। বাথরুম থেকে পানির শব্দ আসছিল। আমি চোখ বন্ধ করে ভাবছিলাম, তিনি এখন কি করছেন? তার শরীরে জলের ফোঁটা। না, এসব চিন্তা করা উচিত নয়। আমি নিজেকে বকলাম। কিন্তু মন মানছিল না। তার উপস্থিতি আমার চারপাশে একটা অদৃশ্য আবেশ তৈরি করছিল। যখন তিনি বেরিয়ে এলেন, চুল ভেজা, শাড়ির কুচি একটু আলগা, আমি চোখ নামিয়ে নিলাম। মা, চা খাবে? জিজ্ঞাসা করলাম। তিনি সম্মতি জানালেন। চা খেতে খেতে তিনি আমার কলেজের গল্প শুনতে চাইলেন। আমি বলছিলাম, কিন্তু আমার দৃষ্টি বারবার তার দিকে চলে যাচ্ছিল। তার ভেজা চুল থেকে ফোঁটা পড়ছিল। সেই ফোঁটাগুলো তার গলায় গিয়ে মিশছিল। আমার শ্বাসপ্রশ্বাস একটু ভারী হয়ে উঠছিল। এটা কি হচ্ছে আমার সাথে? এই অনুভূতিগুলো কি স্বাভাবিক? আমি জানি না। শুধু জানি যে তার কাছাকাছি থাকলে মনটা শান্ত হয়, আবার একই সাথে অশান্ত হয়। সন্ধ্যায় আমরা টিভি দেখছিলাম। একটা পুরনো সিনেমা। মা আমার পাশে বসেছিলেন, খাটের একটু দূরত্ব রেখে। সিনেমায় মা-ছেলের সম্পর্কের একটা দৃশ্য এল। তাতে ছেলেটি তার মায়ের জন্য অনেক কিছু করছে। মা ফিসফিস করে বললেন, এমন ছেলে হলে জীবন সার্থক হয়। আমি তার দিকে তাকালাম। আমি তো তোমার জন্য সব করব মা। তিনি আমার হাতের দিকে এক ঝলক তাকালেন, কিন্তু কিছু বললেন না। সেই মুহূর্তে ঘরের বাতাসটা যেন ভারী হয়ে উঠল। আমাদের মধ্যে একটা নীরব টেনশন। কথা না বলেও অনেক কিছু বলা হচ্ছিল। রাতে খাওয়ার পর তিনি আমাকে গল্প শোনাতে শুরু করলেন। তার নিজের জীবনের। কিভাবে বিয়ে হয়েছিল, কত স্বপ্ন ছিল। তোর বাবা চলে যাওয়ার পর মনে হয়েছিল সব শেষ।
কিন্তু তোকে দেখে আবার বাঁচার ইচ্ছে জেগেছে কি তার চোখে জল চিকচিক করছিল। আমি তার দিকে ঝুঁকে পড়তে চাইলাম, কিন্তু নিজেকে সংযত করলাম। মা, তুমি কখনো চিন্তা করো না, আমি আছি। আমার গলাটা ভারী হয়ে গেল। সেই রাতে আবার বিদ্যুৎ গেল, কিন্তু এবার আমরা প্রস্তুত ছিলাম। মা মোমবাতি জ্বালালেন। আমরা দুজনে ঘরের মাঝে বসে গল্প করছিলাম। মোমের আলোয় তার মুখটা আরও নরম দেখাচ্ছিল। ছায়া পড়ছিল তার গালে। আমি তার প্রতিটি অভিব্যক্তি লক্ষ্য করছিলাম। তিনি বলছিলেন তার ছোটবেলার কথা, কিভাবে তার মা তাকে স্নেহ করতেন। মা ছেলের সম্পর্ক সবচেয়ে পবিত্র, তিনি বললেন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু মনের ভিতরে প্রশ্ন জাগছিল, এই সম্পর্ক কি সবসময় পবিত্র থাকে, নাকি সময়ের সাথে সাথে এতে অন্য রং মিশে যায়। মোমবাতির আলো নিভু নিভু করছিল। তিনি উঠে নতুন করে জ্বালাতে গেলেন। তার শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল। আমি চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু সেই দৃশ্যটা মনে গেঁথে রইল। তার শরীরের সেই নরম রেখা, যা সময়ের সাথে আরও আকর্ষক হয়ে উঠেছে। আমি নিজেকে বললাম, এটা ভুল চিন্তা। তিনি আমার মা। কিন্তু চিন্তাটা ফিরে ফিরে আসছিল। পরদিন সকালে মা আমাকে ডেকে তুললেন। আজ একটু বাইরে যাবি? মন্দিরে? আমি রাজি হলাম। আমরা দুজনে মন্দিরে গেলাম। পথে তিনি আমার হাত ধরতে চাইলেন না, কিন্তু কাছাকাছি হাঁটছিলেন। মন্দিরে প্রার্থনা করতে করতে তিনি চোখ বন্ধ করে কিছু বলছিলেন। আমি তার পাশে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। তার মুখে একটা শান্তি, কিন্তু আমার মনে শান্তি ছিল না। তার প্রতি এই আকর্ষণ আমাকে অস্থির করে তুলছিল। মন্দির থেকে ফেরার পথে তিনি বললেন, ঈশ্বর যেন তোকে সুখী রাখেন, আর আমাকে তোর সাথে বাড়ি ফিরে আমরা দুপুরে বিশ্রাম নিলাম। মা আমার ঘরে এসে বসলেন। তোর ঘুম হয়েছে? জিজ্ঞাসা করলেন। আমি বললাম, হ্যাঁ মা। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কখনো কখনো রাতে জেগে থাকি, তোর কথা ভাবি। তুই কত বড় হয়ে গেছিস কি তার কথায় একটা মায়া মিশেছিল। আমরা অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। ঘরের পরিবেশটা যেন আমাদের দুজনকে ঘিরে ধরছিল। বাইরের পাখির ডাক, দূরের গাড়ির শব্দ, সবকিছু মিলে একটা নির্জনতা তৈরি হয়েছিল। আমি ভাবছিলাম তার জীবনের কথা। তিনি কতটা ত্যাগ করেছেন আমার জন্য। তার যৌবন, তার স্বপ্ন, সব আমার পিছনে। এখন আমি বড় হয়েছি। তাকে কি আমি সেই হারানো আনন্দ ফিরিয়ে দিতে পারব? কিন্তু কিভাবে? এই প্রশ্নগুলো আমাকে কুরে কুরে খাচ্ছিল। তার দিকে তাকালে মনে হয় তিনিও কিছু খুঁজছেন। তার চোখে একটা অসমাপ্ত আকাঙ্ক্ষা। বিকেলে আমরা বই পড়ছিলাম। মা একটা উপন্যাস নিয়ে বসেছিলেন, আমি পাশে। মাঝে মাঝে তিনি কোনো লাইন পড়ে শোনাচ্ছিলেন। শোন, এই লাইনটা কত সুন্দর। ভালোবাসা কখনো সীমাবদ্ধ থাকে না। তার গলায় একটা গভীরতা ছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ মা, ভালোবাসা অনেক রূপ নিতে পারে। কি কথাটা বলার পর আমাদের চোখাচোখি হল। সেই মুহূর্তে একটা অদৃশ্য স্রোত বয়ে গেল। আমরা দুজনেই চোখ সরিয়ে নিলাম। টেনশনটা আরও বাড়ছিল। রাতে খাবার পর তিনি আমাকে বললেন, আজকাল তোর সাথে কথা বলতে ভালো লাগে। আগে তো তুই ব্যস্ত থাকতিস। এখন যেন আরও কাছাকাছি হয়েছি কি তার কথায় আমার হৃদয়টা দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমিও মা, তোমার সাথে থাকলে সবকিছু ভালো লাগে। আমরা অনেক রাত পর্যন্ত কথা বললাম। জীবন, স্বপ্ন, ভয়, সবকিছু। কিন্তু সেই নিষিদ্ধ অনুভূতির কথা কেউ উচ্চারণ করলাম না। শুধু অনুভব করছিলাম। এভাবে দিনগুলো কাটছিল। প্রতিদিন তার সাথে সময় কাটানোর সাথে সাথে আকর্ষণটা গভীর হচ্ছিল। আমি তার প্রতিটি ছোট অভ্যাস লক্ষ্য করছিলাম। কিভাবে চুল ঠিক করেন, কিভাবে হাসেন, কিভাবে দীর্ঘশ্বাস ফেলেন। তিনিও হয়তো আমার দিকে একইভাবে তাকাচ্ছিলেন। একদিন তিনি বললেন, তুই এত বড় হয়ে গেছিস যে মনে হয় আমার সঙ্গী। কথাটা শুনে আমার শরীরটা কেঁপে উঠল। সঙ্গী, এই শব্দটা আমাদের সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছিল। টেনশন বাড়ছিল ধীরে। গোপন আকর্ষণটা আমাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি করছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু থামাতে পারছিলাম না। মাও হয়তো একই অনুভূতিতে ভুগছিলেন। তার দৃষ্টিতে সেই ইঙ্গিত ছিল, কিন্তু এখনও কোনো স্পর্শ নয়, শুধু কাছাকাছি হওয়া, শুধু কথা, শুধু চোখের ভাষা। সেই রাতের পর থেকে আমাদের মধ্যে একটা অদৃশ্য পরিবর্তন ঘটতে শুরু করেছিল। সকালে উঠে দেখলাম মা জানালার ধারে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছেন।
তার চুল খোলা, শাড়ির আঁচলটা কাঁধের উপর সামান্য সরে আছে। আমি দরজা থেকে তাকে দেখছিলাম। সেই দৃশ্যটা আমার মনে একটা গভীর ছাপ ফেল। তিনি যেন একটা নিঃসঙ্গ চিত্রকলা। আমি নিঃশব্দে কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু স্পর্শ করলাম না। মা, চা বানাব? তিনি ঘুরে তাকালেন। তার চোখে একটা নরম আলো। হ্যাঁ রে, আজ বৃষ্টিটা থামছে না। ঘরের ভিতরেই থাকব। তার গলায় একটা স্বস্তির সুর ছিল। আমরা রান্নাঘরে গেলাম। তিনি চা বানাতে ব্যস্ত, আমি পাশে দাঁড়িয়ে। বৃষ্টির শব্দের সাথে তার চুড়ির ঝনঝনানি মিশে যাচ্ছিল। আমি তার হাতের নড়াচড়া লক্ষ্য করছিলাম। সেই হাত যা আমাকে লালন করেছে, আজ সেই হাত দেখতে দেখতে আমার বুকের ভিতরটা অদ্ভুতভাবে উষ্ণ হয়ে উঠছিল। কিন্তু আমি চুপ করে রইলাম। শুধু অনুভব করছিলাম। চা খেতে খেতে তিনি বললেন, রাহুল, তোর সাথে এভাবে সময় কাটাতে ভালো লাগে। আগে তো সবসময় ব্যস্ত থাকতিস। এখন যেন আমরা দুজন আবার ছোটবেলার মতো কাছাকাছি। তার কথায় আমি মৃদু হাসলাম। মা, তুমি না থাকলে আমি কি করতাম? তুমিই তো আমার সব। কথাটা বলার সময় আমার চোখ তার চোখে আটকে গেল। সেই দৃষ্টি বিনিময়ে একটা গভীর অনুভূতি বয়ে গেল। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। বৃষ্টির শব্দটা যেন আমাদের নীরবতাকে আরও জোরালো করে তুলছিল। দুপুরে মা রান্না করছিলেন। আমি টেবিলে বসে তাকে সাহায্য করছিলাম। মাঝে মাঝে তিনি আমাকে কোনো কাজ দিচ্ছিলেন। এই লঙ্কাটা কেটে দেখো, আমি কাটছিলাম, তিনি পাশে। আমাদের কাঁধ প্রায় ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু ছোঁয়া হচ্ছিল না। তার শরীর থেকে আসা সেই পরিচিত উষ্ণতা আমাকে ঘিরে ধরছিল। আমি নিজেকে সংযত রাখছিলাম। এটা ভুল। এটা নিষিদ্ধ। কিন্তু মন মানছিল না। তার প্রতিটি নড়াচড়ায় আমার চোখ আটকে যাচ্ছিল। তার ঘাড়ের নরম বাঁক, কপালের ঘামের ফোঁটা, সবকিছু যেন আমার সত্তাকে নাড়া দিচ্ছিল। খাবার টেবিলে বসে তিনি আমার পছন্দের তরকারি দিলেন। খেয়ে নে, তোর জন্যই বানিয়েছি। তার চোখে মায়া। আমি খেতে খেতে বললাম, মা, তুমি নিজের জন্যও ভাবো। সবসময় আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিও না। তিনি হাসলেন। সেই হাসিতে একটা বিষাদ মিশেছিল। তোকে দেখে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তুই আমার জীবনের আলো। কথাগুলো শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এই ভালোবাসার গভীরতা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। কারণ এর মধ্যে যেন অন্য একটা রূপ লুকিয়েছিল। বিকেলে বৃষ্টি একটু কমলে আমরা ছাদে গেলাম। ছাদে ভেজা মাটির গন্ধ। মা ফুলগাছগুলো দেখছিলেন। আমি পাশে দাঁড়িয়ে। হাওয়ায় তার শাড়ির আঁচল উড়ছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার চেহারায় একটা শান্ত সৌন্দর্য। বয়স যেন তাকে আরও আকর্ষক করে তুলেছে। মা, তুমি এখানে একা দাঁড়িয়ে কি ভাবছ? জিজ্ঞাসা করলাম। তিনি ঘুরে বললেন, জীবনের কথা। কত কিছু চেয়েছিলাম, কত কিছু পাইনি। কিন্তু তোকে পেয়েছি, তাই যথেষ্ট। তার কথায় আমার চোখ ভিজে এল। আমি কাছে যেতে চাইলাম, কিন্তু থেমে গেলাম। শুধু বললাম, আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। ছাদ থেকে নেমে আমরা ঘরে বসলাম। মা একটা পুরনো ডায়েরি বের করলেন। এটা আমার যৌবনের। পড়বি? আমি রাজি হলাম। তিনি পরে শোনাতে শুরু করলেন। তার লেখা কথাগুলোতে স্বপ্ন, ভালোবাসা আর একাকিত্বের কথা ছিল। শুনতে শুনতে আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার ঠোঁটের নড়াচড়া, চোখের পাতার কম্পন, সবকিছু আমাকে মুগ্ধ করছিল। ডায়েরি পড়া শেষ হলে তিনি বললেন, এখন তো সব তোর কাছে। আমার জীবনের সব গল্প। সেই মুহূর্তে আমাদের মধ্যে একটা গভীর সংযোগ অনুভব করলাম। শব্দের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে। সন্ধ্যায় আলো জ্বালিয়ে আমরা বসে রইলাম। বিদ্যুৎ আবার চলে গিয়েছিল। মোমবাতির আলোয় তার মুখটা আরও রহস্যময় দেখাচ্ছিল। আমরা গল্প করছিলাম। তিনি তার এক বন্ধুর কথা বললেন, যিনি স্বামী হারিয়ে একা হয়ে গেছেন। আমি ভাগ্যবতী। তোর মতো ছেলে আছে। আমি বললাম, মা, তুমি যদি চাও, আমি সবসময় তোমার পাশে থাকব। কখনো ছেড়ে যাব না। তার চোখে জল এসে গেল। জানি রে, কিন্তু তোর নিজের জীবন আছে। বিয়েথা কথাটা বলতে গিয়ে তিনি থেমে গেলেন। আমি তার হাতের দিকে তাকিয়ে রইলাম। সেই হাতে কোনো স্পর্শ না করে শুধু কল্পনা করছিলাম তার উষ্ণতা। রাত গভীর হল। মা আমার ঘরে এসে বসলেন। ঘুম আসছে না? তোর সাথে একটু বসি? আমি সম্মতি জানালাম। আমরা পাশাপাশি বসে, দূরত্ব রেখে। বাইরে বৃষ্টি, ঘরের ভিতরে মোমের আলো।
তিনি বললেন, রাহুল, তোর বড় হয়ে যাওয়াটা দেখে মনে হয় সময় কত দ্রুত চলে যায়। তুই এখন আমার কাছে একজন সঙ্গী। সেই সঙ্গী শব্দটা আবার আমার শরীরে একটা কাঁপুনি অনুভব করলাম। আমি বললাম, মা, তুমি আমার সব। আমার জীবনের অর্ধেক। কথাগুলো বলার সময় আমাদের শ্বাসপ্রশ্বাসের শব্দটা যেন একসাথে মিশে যাচ্ছিল। আমরা অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। মোমের আলোয় তার ছায়া দেওয়ালে পড়ছিল। আমি তার প্রোফাইল দেখছিলাম। সেই নাকের সরু রেখা, ঠোঁটের নরম বাঁক, সবকিছু আমাকে টেনে নিচ্ছিল। কিন্তু আমি নড়লাম না। শুধু অনুভব করছিলাম সেই টান। তিনিও হয়তো কিছু অনুভব করছিলেন। তার শ্বাস একটু দ্রুত হয়ে উঠেছিল। কিন্তু কেউ কিছু বললাম না। এই নীরবতায় টেনশনটা চরমে পৌঁছাচ্ছিল। পরের দিনগুলো একইভাবে কাটছিল। প্রতিদিন নতুন করে তার কাছাকাছি হওয়া, কথা বলা, তার চোখের ভাষা পড়া। একদিন তিনি আমাকে তার পুরনো ছবি দেখালেন। যৌবনের ছবি। দেখ কেমন ছিলাম। আমি বললাম, এখনো তুমি সেই রকম আছো মা। আরও সুন্দর। তিনি লজ্জা পেলেন। তার গালে হালকা লাল আভা। সেই লজ্জা দেখে আমার মনটা আনন্দে ভরে উঠল। এই লজ্জাটা যেন আমাদের মধ্যে একটা নতুন দরজা খুলে দিচ্ছিল। এক বিকেলে আমরা বইয়ের দোকানে গেলাম। তিনি একটা কবিতার বই কিনলেন। বাড়ি ফিরে পড়ে শোনালেন। কবিতায় প্রেম আর আকর্ষণের কথা ছিল। শুনতে শুনতে আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। তিনি বই বন্ধ করে বললেন, জীবনে এমন আকর্ষণও হয়। কিন্তু সব সম্পর্ক পবিত্র নয়। তার কথায় আমি চমকে উঠলাম। তিনি কি কিছু বুঝতে পেরেছেন? আমি চুপ করে রইলাম। কিন্তু মনের ভিতরে ঝড় উঠছিল। রাতে আবার একসাথে বসা। এবার তিনি আমার কাঁধের কাছে একটু ঝুঁকে এসেছিলেন, কিন্তু স্পর্শ হয়নি। তার শরীরের উষ্ণতা আমি অনুভব করছিলাম। শ্বাসপ্রশ্বাসের তাল একই হয়ে যাচ্ছিল। রাহুল, তোকে কাছে পেয়ে মনে হয় সব অন্ধকার দূর হয়ে গেছে। তার ফিসফিসানি। আমি বললাম, মা, আমিও। তোমার কাছে থাকলে সবকিছু অর্থপূর্ণ হয়। সেই রাতে ঘুমানোর আগে আমি অনেকক্ষণ জেগে রইলাম। তার কথা, তার উপস্থিতি, সব মিলে আমার মনে একটা গভীর আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছিল। নিষিদ্ধ কিন্তু অপ্রতিরোধ্য। দিন যত যাচ্ছিল টেনশন তত বাড়ছিল। আমাদের কথায়, দৃষ্টিতে, নীরবতায় সেই আকর্ষণ প্রকাশ পাচ্ছিল। মাও যেন কিছু অনুভব করছিলেন। তার দৃষ্টি এখন আর শুধু মায়ের নয়, কিছু অন্যরকম। কিন্তু এখনও সবকিছু ধীরে। শুধু কাছাকাছি হওয়া, শুধু অনুভব করা। গোপন আকর্ষণটা ধীরে ধীরে আমাদের দুজনকে জড়িয়ে ধরছিল।